সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে যে অস্ত্রবিরতি চুক্তি হয়েছে সেটাকে বেশ বড় করে দেখাতে চাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী সমর্থকরা। তারা বলতে চাচ্ছে ইসরায়েল তাদের শ্রেষ্ঠতর সামরিক শক্তিকে ব্যবহার করে শত্রুর কাছ থেকে দাবি আদায় করে নিতে পারে। বাইডেনের দুর্বল প্রশাসন যেসব ছাড় দেওয়ার কথা বলেছিল সেগুলো না দিয়েও চুক্তি করার সামর্থ্য রাখে তারা, কিন্তু বাস্তবতা হলো চুক্তিতে ঠিকের উল্টোটাই দেখা যাচ্ছে। সেটা হলো প্রতিপক্ষের উপর হামলা করে তাদের ক্ষতি করার সামর্থ্য থাকলেও শত্রুকে নিশ্চিহ্ন করার সামর্থ্য তাদের নেই। নেতানিয়াহুকে এই কৃতিত্ব দিতে হবে। লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর সীমাবদ্ধতা তিনি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হলো, গাজাতে তাদের সামরিক বাহিনীর যে সীমাবদ্ধতা সেটা কি তারা আদৌ বুঝবে? বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। কেউ এটা অস্বীকার করবে না, হিজবুল্লাহর যথেষ্ট ক্ষতি করেছে ইসরায়েল। বিশেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এই ক্ষতির মাত্রা বেড়েছে। গোপন অভিযান চালিয়ে হিজবুল্লাহ কমান্ডারদের পেইজার এবং ওয়াকিটকিগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছিল তারা। অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার সময় ইসরায়েলের অর্জনগুলোকে সংক্ষেপে তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়েছি, তাদের অধিকাংশ রকেট আর মিসাইল আমরা ধ্বংস করেছি, হাজার হাজার সন্ত্রাসীকে আমরা হত্যা করেছি, আমাদের সীমান্ত সংলগ্ন তাদের পাতাল অবকাঠামো ধ্বংস করেছি। বহু বছর ধরে তারা এই অবকাঠামো গড়ে তুলেছিল। কিন্তু এটা স্পষ্ট, সামরিক শক্তি হিসেবে হিজবুল্লাহর শক্তি ক্ষয় হলেও তারা পরাজিত হয়নি। ধ্বংস হওয়ার তো প্রশ্নই ওঠে না। অস্ত্রবিরতি চুক্তির মাত্র 2 দিন আগেও মধ্য ও উত্তর ইসরায়েলের বিভিন্ন টার্গেটে প্রায় 250 রকেট ও অন্যান্য অস্ত্র দিয়ে আঘাত হেনেছে তারা। কয়েক মাসের মধ্যে এই হামলা ছিল বেশ বড়। এছাড়া হামাস সদস্যদের নিহতের সংখ্যা প্রকাশ করলেও নিহত হিজবুল্লাহ সদস্যদের কোনো সংখ্যা প্রকাশ করেনি ইসরায়েল। এর অর্থ হলো সংখ্যাটা এতটা বেশি নয় যেটা প্রচার করা যায়। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ দাবি করেছে হিজবুল্লাহর 40 থেকে 50 হাজার সেনার মধ্যে 2450 যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। কোনো সন্দেহ নেই হিজবুল্লাহর এখনও হাজার হাজার মিসাইল ও যোদ্ধা রয়েছে, যেটা দিয়ে তার বাহিনীকে আবার তারা গুছিয়ে তুলতে পারবে। তাছাড়া চুক্তিতে যাই থাক না কেন, ইসরায়েল সীমান্তের কাছে দক্ষিণ লেবাননে তাদের আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এবারের অস্ত্রবিরতি চুক্তিতে মূলত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাবনাই আবার চালু করতে বলা হয়েছে। এই প্রস্তাবনার মাধ্যমে 2006 সালে ইসরায়েল আর হিজবুল্লাহর যুদ্ধের ইতি টানা হয়েছিল। ওই প্রস্তাবনায় বলা হয়েছে হিজবুল্লাহ ইসরায়েল সীমান্ত থেকে 20 মাইল দূরে লিটানি নদীর উত্তরে সরে যাবে, আর দক্ষিণ লেবাননের নিরাপত্তার দায়িত্ব নেবে লেবাননের সশস্ত্র বাহিনী। ওই প্রস্তাবনার বাস্তবায়ন পর্যবেক্ষণের দায়িত্ব ছিল জাতিসংঘ শান্তিরক্ষীদের, কিন্তু লেবাননের সামরিক বাহিনী খুবই দুর্বল আর হিজবুল্লাহকে চ্যালেঞ্জ করার ব্যাপারে তাদের মধ্যে মতভেদ রয়েছে। অন্যদিকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর আসলে পর্যবেক্ষণ ছাড়া কিছু করার অনুমতি নেই। দু সালের অস্ত্রবিরতি হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্তের কাছে শক্তি বৃদ্ধি করা থেকে বিরত রাখতে পারেনি। এবারের চুক্তিও সেটা পারবে বলে মনে হয় না। লেবাননের শরণার্থীরা যখনই দক্ষিণ লেবাননে ফিরে আসবে, তাদের সাথে মিশে হিজবুল্লাহ যোদ্ধারাও ফিরে আসবে। ইসরায়েল যদি চায় এই অঞ্চলে হিজবুল্লাহকে তারা শক্তি অর্জন করতে দেবে না, তাহলে তাদেরকে দক্ষিণ লেবানন দখল করতে হবে। 1982 ও 2000 সালে তারা এই চেষ্টা করেছিল। সেই চেষ্টা আবার তাদের করার খায়েশ হবে না। এবার নেতানিয়াহু সতর্ক ছিলেন এবং স্থল অভিযানের সময় সীমান্তের কয়েক মাইলের বেশি সেনাদেরকে তিনি পাঠাননি, কারণ আরও ভেতরে ঢোকার চেষ্টা করলে ইসরায়েলি সেনাদেরকে যে গেরিলা যুদ্ধের চোরাবালিতে পড়তে হবে সেটা তার ভালোভাবেই জানা আছে। নেতানিয়াহু যদিও এটা প্রকাশ্যে স্বীকার করবেন না, তবে ভেতরে ভেতরে তিনি এটা মেনে নিয়েছেন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের রেখেও ইসরায়েল টিকে থাকতে পারবে যদি তাদেরকে ইসরায়েলের ভেতরে হামলা করা থেকে
ঠেকিয়ে রাখা যায়। 2006 সালে যে অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল সেটার কারণে 17 বছর মোটামুটি শান্তি বজায় ছিল। এবারে চুক্তিতেও যদি সেরকম কিছু অর্জন হয় তাহলে সেটাও হবে বড় অর্জন। ইসরায়েলের 60,000 শরণার্থীকেও তখন উত্তর ইসরায়েলে তাদের ঘরবাড়িতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু যদি হিজবুল্লাহর সাথে বোঝাপড়া করে চুক্তি করতে পারেন তাহলে হামাসের সাথে কেন তিনি একই ধরনের চুক্তিতে যেতে পারেন না? যে বক্তৃতায় তিনি লেবাননের অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছেন সেই একই বক্তৃতায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন হামাসকে নির্মূলের অভিযান শেষ না করে থামবেন না। অথচ ইসরায়েলের সামরিক কমান্ডাররাই বলেছেন এই মিশন কোনোভাবেই সফল হবে না। নেতানিয়াহু সম্প্রতি তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালানকে বরখাস্ত করেছেন। বরখাস্তের পরপরই ইসরায়েলি জিম্মিদের পরিবারের উদ্দেশ্যে গ্যালান বলেন, গাজায় সামরিক শক্তি প্রয়োগ করে এর চেয়ে বেশি কিছু অর্জন করা সম্ভব নয়। হামাসের এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন 20,000-এর মতো হামাস যোদ্ধাকে তারা হত্যা করেছেন। হামাসের সামরিক সক্ষমতা সবসময় হিজবুল্লাহর চেয়ে কম ছিল, সেটা এখন আরও কমে গেছে। অনেকে মনে করেছিলেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর নেতানিয়াহু হয়তো বিজয়ের ঘোষণা দিয়ে যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু সেটা হয়নি। নেতানিয়াহু বরং ধ্বংসস্তূপ আরও বাড়াতে চান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে তিনি আবার উত্তর গাজায় পাঠিয়ে দিয়েছেন। একই জায়গায় দ্বিতীয়বারের মতো তারা আগ্রাসী অভিযান চালাচ্ছে। ইসরায়েলি অভিযানে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। সেখানে অস্ত্রবিরতির ব্যাপারে নেতানিয়াহুর তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। অথচ অস্ত্রবিরতি হলে 101 ইসরায়েলি জিম্মি মুক্তি পেতে পারে। এদের অনেকেই এখনও জীবিত আছে বলে ধারণা করা হয়, কিন্তু সেই ধরনের কোনো প্রচেষ্টা নেই তার। মার্কিন কূটনীতিক অ্যারন ডেভিড মিলার ওয়াশিংটন পোস্টকে বলেছেন, লেবানন চুক্তি করাটা নেতানিয়াহুর জন্য সহজ ছিল। অন্যদিকে গাজায় শর্ত পূরণ না হলে জিম্মিদের মুক্তি দেবে না হামাস। ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি চাইবে হামাস। তাছাড়া যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিতে হবে ইসরায়েলকে। নেতানিয়াহু সেটা করলে ক্ষমতাসীন ডানপন্থী জোট ক্ষুব্ধ হবে। ইসরায়েলি বাহিনী যাতে আরও বেশ কিছু মাস ধরে গাজায় অভিযান চালাতে পারে সেটাই চাচ্ছেন তিনি। ডানপন্থী জোট নেতানিয়াহুকে শুধু ফিলিস্তিনি বন্দি ইস্যুতে চাপ দিচ্ছে এমনটা নয়, বরং যুদ্ধ শেষে কারা গাজা শাসন করবে সেটা নিয়েও তাকে চাপ দেওয়া হচ্ছে। ডানপন্থী দলগুলোর নেতা ইতামার বেন গাভির এবং বেজালেল স্মোট্রিচ স্পষ্ট করে বলেছেন গাজা শাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা তারা মেনে নেবেন না। কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষের অংশগ্রহণ না থাকলে মধ্যমপন্থী আরব দেশ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের কেউই এটা মেনে নেবে না। বেন গাভির আর স্মোটিস প্রকাশ্যে গাজায় জাতিগত নির্মূলের কথা বলছেন। ইহুদি বসতি স্থাপনকারীদের সেখানে ফিরিয়ে আনার কথা বলছেন। বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত এমন লক্ষণ দেখা যায়নি নেতানিয়াহু এ বিষয়ে তাদের সাথে একমত হবেন। কিন্তু এই ডানপন্থীদের জোট থেকে বেরিয়ে আসার সামর্থ্য তার নেই, কারণ এই মুহূর্তে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার চলছে। নেতানিয়াহুকে 10 ডিসেম্বর এই মামলার শুনানিতে অংশ নিতে হবে। নেতানিয়াহু হিজবুল্লাহর সাথে অস্ত্রবিরতি করতে পেরেছেন কারণ বেন গাভির আর স্মোটসের কাছে হিজবুল্লাহর কোনো গুরুত্বপূর্ণ ইস্যু ছিল না। তারা এই অস্ত্রবিরতির প্রতিবাদ করেছে, কিন্তু মন্ত্রিসভা ছেড়ে যাওয়ার হুমকি দেয়নি। এই অবস্থায় নিজের পিঠ বাঁচাতে গাজায় হামলা চালিয়ে যাওয়া ছাড়া নেতানিয়াহুর কিছুই করার নেই। অন্য কিছু করার চেষ্টা করলে তার নিজের সরকারই টিকতে পারবে না। ইসরায়েল আর ফিলিস্তিনিরা এই অশুভ চক্রের মধ্যেই বাস করছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো নেতানিয়াহুকে চাপ দিয়ে গাজায় শান্তি চুক্তিতে রাজি করাতে পারেন। জো বাইডেন যেটা কোনোভাবেই পারেননি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।